বৈষম্যের আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ মুক্ত সহ প্রায় 1000-এর উপরে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আমি দুইটা ডিফিকাল্টি নিয়ে এখানে আসছি। প্রথমে ভাবছিলাম এখানে কোনো অর্থনীতি থাকবে না, কিন্তু আনফরচুনেটলি একজন বোনা ফ্লাইট অর্থনীতিবিদ ডক্টর ফয়সাল খান এখানে আছেন। কারণ আমি খুবই হেটেরোডক্স একটা আলোচনা করবো, যে হেটেরোডক্স আলোচনা যদি শুনে অর্থনীতিবিদ যা আমাকে এখনই আয়না ঘরের থেকে কাউকে পাঠায় বলবেন আপনি জার্মানি যাচ্ছেন। আর সেকেন্ড প্রবলেমটা, আমার প্রায় 20 বছর পুরানো একটা অসুস্থতা হঠাৎ 2 মাস করছে, আমার একটা অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে। আমি এটা আমাকে দেখতে যত খারাপ মনে হয় আসলে অত খারাপ না। আমি 1 বছরের ওষুধটা নিয়েছিলাম, সো আই নো হাউ টু ডিল উইথ ইট। বাট আপনাদের হয়তো একটু শুনতে কষ্ট হবে, সে কারণে আমি ক্ষমা করতাম। আমি কি অ্যাক্সিডেন্টাল ইকোনমিস্ট নাকি স্ট্র্যাটেজিক ইকোনমিস্ট নাকি চাপে পড়ে ইকোনমিস্ট, এটা নিয়ে আমার নিজের সন্দেহ আছে। আমার ধারণা আমি চাপে পড়ে ইকোনমিস্ট, কারণ আমি আমাদের প্যাসিস্ট নিয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে যখন আলোচনা করতাম পলিটিক্যাল আমার পুরা একটু আমার জন্য বেশি রিস্কি হয়ে যাচ্ছিল। আমি 2018 পরে আমার এই উপলব্ধিটা আসে যে আসলে একটা মিডিল গ্রাউন্ড মেনটেন করে চলতে হয়, যেখানে আপনি সোসাইটিতে অপারেট করতে পারবেন অথবা কমপ্লিট রেবেল হয়ে গেলেন। আমি কমপ্লিট রেবেল না। আমাদের দেশে যদি ট্রুলি একজন কমপ্লিট রেবেল থাকে সেটা হচ্ছে ডক্টর পিনাকি ভট্টাচার্য। তো আমি ওনার পাতটা নিতে চাই নাই বা পারি না, আমার অনেক প্রতিবন্ধকতা আছে। সো এই কারণে আমি অনেকটুকু কনসিয়াসলি আমি পলিটিক্যাল আলোচনা করেছি, কিন্তু অর্থনীতির দিকে গেছি। হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমি যখন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা শুরু করলাম, আমি এক সময় কিন্তু মিউজিশিয়ান ছিলাম। আমি কিন্তু আমার গান কেউ শুনে না, কিন্তু আমার ফেসবুকে লিখে লেখা পড়ে। পরে দেখলাম ফেসবুকে যে লেখা পড়ে এর মধ্যে আমার অর্থনীতি নিয়ে লেখা বেশি পড়ে। জনগণের চাপে আমি আসলে মোর গ্যান্টু ইকোনমি, একটা সময় আমি অ্যাকচুয়ালি অর্থোডক্স ইকোনমিকদের গাইড দেওয়া শুরু করলাম। গাইড কিন্তু বলতে হয় না। সো আমি থিওরিতে গেলাম যে কেন আমি আমার চোখের সামনে যেটা দেখতেছি এটা সাথে আমাদের কথা মিলতেছে না। সো আমি এমন না যে র্যান্ডমলি একটা কথা বলবো, সো আমি থিওরির দিকে ঢুকলাম, কিন্তু থিওরি আমাকে স্যাটিসফাই করতে পারেনি। সো দেন আই ডেলভ ইনটু হেটেরোডক্স চিন্তা। আমি কেজিএল ইকোনমিক থিওরি যেটা এখন ডমিনেন্ট প্যারাডাইম, এটার বাইরে গিয়ে রোমান্সকি কি বলছে, মার্কস কি বলছে, এবং আদার স্কুল অফ থটস আমি এক্সপ্লোর করা শুরু করি। এখানে খুব সম্মানিত একাডেমিশিয়ান আছেন, আমি স্কুল অফ থটস ডেভেলপ করছি, কিন্তু এটা বলতে ভয় পাই, বিকজ এটা একটা মেথডে বলতে হয়, বলে দেওয়া যায় না। সো সেই জায়গা থেকে আমাদের আজকের যে আলোচনার টপিক সেটা হচ্ছে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের হিস্সা, তরুণ নেতৃত্বের করণীয়। সো বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের হিস্সা, এটাকে আপনি চাইলে 2টা শব্দে ভাগ করে ফেলতে পারবেন, আমদানি বা রপ্তানি। Yes, you can say remittance and other things and so forth. সবকিছু আসতে পারে, বাট আমি দিকে যাব না। আমি ট্রুলি ফোকাস রাখবো আমদানি এবং রপ্তানির দিকে অবস্থায়। এবং আমদানি এবং রপ্তানি এই 2টা প্রশ্নে যদি আপনি থাকেন, তাহলে আবার অর্থোডক্স ইকোনমিক্সের একটা খুব স্পেসিফিক থিওরি আছে, যে থিওরির এগেইনস্ট স্পেসিফিক পলিসি আছে, সেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল পলিসি। সো ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা বলে যে একটা রাষ্ট্রকে ডিসাইড করতে হয় যে সে ট্রুলি রপ্তানিমুখী একটা অর্থনীতি গড়ে তুলবে নাকি আমদানি প্রতিস্থাপন শিল্প গড়ে তুলবে। আমি বলতে পারি ভাই আমি দুটাই করবো, প্রবলেম কি? সম্ভব না। বিকজ আপনি যখন কমপ্লিটলি রপ্তানিমুখী একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি করবেন, সেটাতে আপনাকে যে ধরনের পলিসিস নিতে হবে, এটা আপনার আমদানিমুখী পলিসির সাথে কন্ট্রাডিক্ট করবে।
এই কন্ট্রাডিকশনটা কিভাবে, এটার আমি একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সো বেসিক্যালি 50s এর দিকে এই আলোচনাটা ডমিনেট হওয়া শুরু হয় কিছু পোস্ট আপনার কলোনিয়াল স্টেটগুলোতে, যে আমার কেন এই যা কিছু আমার আমদানি করতে হচ্ছে বিভিন্ন দেশ থেকে, আমি এটা কেন উৎপাদন করতে পারি না। সো আমি নামগুলো ভুলে গেছি। সো বেসিক্যালি আর্জেন্টিনার একজন অর্থনীতিবিদ, উনি আই থিঙ্ক হার্মোজ আর সামওয়ান, উনি এটা কিছু ডমিনেন্ট অর্থনীতিগুলো খুব পপুলার হয়, এবং বেসিক্যালি সাউথ আমেরিকান কান্ট্রিগুলো খুব ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব জনপ্রিয় হওয়া শুরু হয়। এবং কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাদের ইস্ট এশিয়াতে কিছু কিছু দেশ ট্রুলি রপ্তানি মুখী ইন্ডাস্ট্রিয়াল পলিসি করা শুরু করে, কান্ট্রিজ লাইক সাউথ কোরিয়া, তাইওয়ান and others. So যত সময় গেল তখন দেখা গেল যে দুই দেশগুলো আপনার ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিতে ফোকাস করছে, সে দেশগুলো কিন্তু বিভিন্ন ধরনের আগাইতে পারে নাই। কেন পারে নাই তার একটা খুব সিম্পল কারণ আছে, সেটা হচ্ছে যে আপনাকে যদি রপ্তানি ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি করতে হয়, তাহলে আপনাকে তো ওই ইন্ডাস্ট্রিটাকে ছাড়তে হবে, ডিউটি প্রোটেকশন দিতে হবে। কারণ একটা শিল্প, আমি যদি আজকে চাই যে বাংলাদেশে কলমের শিল্পায়ন হোক, যেটা হচ্ছে কারণ একদম ইনিশিয়াল রেজে, তা আমাকে মেনশন করতে হবে এই কলমের আমদানি করতে যেন আমার যে উৎপাদন খরচ তার থেকে বেশি লাগে, কেউ কিনবে না। সো আমার এটাকে আমদানি করার কলমের ডিউটি বসাইতে হবে। At the same time, আমি প্রথম দিকে এত এফিসিয়েন্ট থাকবো না, স্বাভাবিক, যারা এটা মাস স্কেলে করে আমি ছোট একটা ইন্ডাস্ট্রি শুরু করছি, তাহলে আমার কোয়ালিটিও খারাপ হবে। সো এই যে পলিসিগুলো যখন আমি নিব, তখন আমার যেটা চ্যালেঞ্জটা হবে, যে দেশ কোনো রপ্তানি করতো তার সাথে আমি কোনো ডিউটি বা যে কোনো ট্রেড নেগোসিয়েশনে যেতে পারবো না। এবং বলবো যে তুমি তোমার দেশে যে আমার কম থেকে 80% নিয়ে দাও, আমরা তো তোমাকে আমি চুক্তিতে যাইতে পারবো না। তুমি যদি আমার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাও বা যে কোনো একটা বাইলেটারাল এগ্রিমেন্ট করতে চাও, তাহলে তোমার কোনো আমদানির সংখ্যা কমাতে হবে। এখন আপনি যদি এটা কমাতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার দেশে কর্মের শিল্প করতে পারবেন না, যেটা লক্ষ্য থাকবে আপনি সারা পৃথিবীতে গ্লোবালি কর্ম রপ্তানি করবেন। So this is the very basic thing. আরো অনেক বিষয় আছে যেটার কারণে আপনার export oriented industrial policy এবং import substitution industry policy একসাথে করা যায় না বলবো না। মিক্সড ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে, সেই দেশগুলো অনেকগুলো সফল হচ্ছে, ট্রুলি করা ডিফিকাল্ট। সো কারেন্ট আমি 50 দশকের কথা বললাম, 70 দশকের দিকে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যে সাউথ কোরিয়া, তাইওয়ান, এই দেশগুলো ইন্ডাস্ট্রিয়াল পলিসি যারা অন্তর্মুখী ইম্পোর্ট সাবস্টিটিউশন পলিসি করছে। কিন্তু কারেন্ট একজন অর্থনীতির ইতিহাস আরো অনেক এক্সেলের কথা বলে গেছেন। আমি দেখবো যে কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং ইজ মোর সফিস্টিকেটেড, যে মিক্সড অ্যাপ্রোচ যাইতে হবে। একটা দেশের বিভিন্ন ধরনের সক্ষমতা, তার জিওপলিটিক্যাল স্ট্রেংথ, সফট পাওয়ার, ভেরি ইম্পর্টেন্ট সফট পাওয়ার, এইগুলো অনেক কিছু ভিত্তিতে আপনার ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা ডেভেলপ করতে হবে। বাট স্টিল আমি এই জায়গায় ফোকাস থাকতে চাই বিফোর আই স্টার্ট আমাদের বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের যে দিশা, এটা কেমন, এটা চিত্রের করণ এই প্রশ্নটাতে যে আপনার একটা হার্ড চয়েস আছে যে আপনি একসাথে এটা করতে পারেন না। আমি এতটুকু ক্লিয়ার করি আমি বাংলাদেশের কনটেক্সট আছে যারা আমরা কি করছি। এবং আমি এই কথাটা আজকে ফেসবুকে যখন স্ট্যাটাস দিচ্ছি, আমি তখন বলছি যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পলিসি গত 10-15 বছরের বেসিক্যালি ফ্যাসিস্ট রেজিমটাকে নির্মাণ করার জন্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি।
এবং যে ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে শেখ হাসিনা সরকার গত 10-15 বছর টিকেছিল। সো হাউ অ্যান্ড ওয়াই খুব মজার ব্যাপার হলো, আমরা কিন্তু দেখি যে বিডা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ব্যবসা এবং ব্যবসা তো কিছু না, ব্যবসা হচ্ছে যে আমাদের এসব পরিস্থিতি। সো এবার নিয়মিত বলতেছে যে আমরা সময়ে এত বড় পৃথিবীর বৃহত্তম সাউথ এশিয়ার বৃহত্তম শিল্প ইয়ে করছি, আমরা ওয়ান স্টপ সার্ভিস করছি, এই করছি সেই করছি। কিন্তু তারপরে যদি আপনি দেখেন গত 10-15 বছর ধরে আমাদের জিডিপি সাইজের কম্পারিজনে বাংলাদেশের গ্রিন ফুড এফডিআই এবং হচ্ছে যে এফডিআইটা ট্রুলি আপনার দেশের সম্পদকে ব্যবহার করার জন্য আছে। গ্রামীণ ফোনের রিটেল আর্নিংটা, গ্রামীণ ফোনের রিটেল আর্নিংটাও ইনভেস্ট করা এফডিআই। সো সেই গ্রিন ফুড এফডিআই বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় সর্বনিম্ন অথবা প্রথম, এবং যে জিনিসগুলোতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় সর্বনিম্ন প্রথম থাকবে আপনি ধরে নিন ডাকমাস। আমাদের কোনো কিছুটা প্রথম হওয়ার কথা না, আমরা যদি কোনো কিছুটা প্রথম হই আমরা অবশ্যই খারাপ প্রথম হবো, কিন্তু থামবই। হ্যাঁ, এটা হয়। এটার কারণ হচ্ছে এই যে ওনারা আমাদের সামনে একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়াল পলিসি একটা প্রকল্প হাজির করেছেন, but truly আমাদের ফর্মাল এবং ইনফর্মাল রুলস গুলো ছিল কিন্তু ইম্পোর্ট সাবস্টিটিউশন। কি বলেন? সো ইম্পোর্ট সাবস্টিটিউশনের প্রথম একটা মেজর এলিমেন্ট হচ্ছে টাকা আপনি মার্কেট রেটে ছেড়ে দিতে পারছেন কি পারেন, আপনার ইচ্ছাটা বিষয় আপনি পারছেন কি পারলেন। সো হোয়াট হ্যাপেন্স, বাংলা টাকা 2014 পর্যন্ত তার আমরা বলি ফেয়ার মার্কেট রেট, এবং ফেয়ার মার্কেট রেট বোঝার জন্য একটা ছোট্ট একটা টার্ম আছে সেঞ্চুরি, সেটার সাথে প্যারিটি ছিল 100 বেঞ্চমার্কে ধরা হয় 100 ছিল। সুবোধের মানে একটা অপারেশন আছে, তাদের হিসাবে বাংলা টাকা 2023-24 নাগাদ 23 নাগাদ লাস্ট যখন চেক করছি তখন এটা 170 চলে যায়, এবং এটা আবার ছিল পৃথিবীর সবচেয়ে খারাপ 7টা দেশের মধ্যে। খারাপ ইন দ্য সেন্স দ্যাট যাদের আর্নিয়ার অনেক বেশি, এবং আমি ওই সময় দেখছিলাম যে আমাদের সাথে কম্পারেবল দেশগুলো ছিল চাদ, ইরিট্রিয়া, ইরান, ভেনেজুয়েলা, সবই খুবই কনফ্লিক্ট জোন টাইপের কান্ট্রি। সো কেন? বিকজ আপনি যদি টাকার মানটা অনলাইন করা, টাকার মানটা যদি আপনি আইন ধরে রাখেন, আমরা কিন্তু ওই সময় করি জাতীয় দলকে জজবাই উঠতেছিলাম, ভারতের থেকে আমাদের টাকার দাম বেড়ে গেছে, খুব খুশি। আমরা ইন্ডিয়া যাইতে পারি, খুব খুশি, আমাদের থেকে ওদের ইয়ে বেশি। কিন্তু আমরা আনকম্পিটিটিভ হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, সো যেটা কনসিকুয়েন্স হচ্ছে আপনি অ্যাপারেন্টলি আপনার মনস্থিতি কম থাকবে, আমরা সবার মনস্থিতি কম চাই, এটা কোনো চাওয়াটা কোনো অপরাধ না, কিন্তু থ্রুলি আপনি এমন একটা পলিসি নিচ্ছেন যে পলিসিতে আপনার দেশের যে বিদেশি লোকটা আসবে সে চিন্তা করবে যে আমি যে ডলারটা বিনিয়োগ করে আসবো পরবর্তী যখন টাকা মানটা বেড়ে যাবে, টাকা মানটা কমে যাবে, তখন আমি বেশি টাকা পাবো, কম ডলার নিয়ে যেতে পারবো। সো দ্যাট ইজ ওয়ান সাইড। অ্যাট দ্য সেম টাইম তার বিনিয়োগের তার কিছু বিষয় আছে ফাইন্যান্সের মতো, সেখানে তার জন্য অনেক রিস্ক তৈরি হয়। তবে আপনি যদি 2013 পরে দেখেন যে বাংলাদেশে নতুন কোন ভালো এফডিআই আসে নাই। আমাদের নিরসরায় যে ইপিজেডের কথা বলা হয়, আমি ইপিজেডটাকে স্টাডি করে দেখছি, আমি একদম ইপিজেডে যখনই কোনো নতুন ইনভেস্টমেন্ট আলাপ আসে আমি দেখি যে ও কি চাইছে, সে কি বাংলাদেশের মার্কেট পোষে আসছে নাকি বাংলাদেশ থেকে কিছু বাংলাদেশে বিদেশি নিতে আসছে। তখন আমি দেখছি আমি এক্সাক্ট ফিগারসটা খেয়াল দেয় 70% অফ দ্য কোম্পানি বাংলাদেশের মার্কেটে কিছু একটা কেনা বেচবে, তার বাইরের থেকে আমরা বাংলাদেশের টিটি বেশি। সো এইখানে সে ওরা কি বলে এসকেডি এসএমবি লক এন্ড সামথিং হোয়াটএভার
সো ওটা করে এখানে রিএসেম্বল করবো, এখানে এই ধারণাতে আসছে। সো ট্রুলি সো বাংলাদেশের ছিল রিয়ালিটি। এবং আমার কাছে আন্তর হচ্ছে গ্লোবালি আমাদের বৈদেশিক বাণিজ্য ইনভেস্টমেন্ট এগুলোর জন্য সবচেয়ে ভ্যালিড সবচেয়ে নির্ভরযোগ্য সংস্থা। আন্তর্জাতিক রিপোর্ট আমি পড়ছি, তারা বলছে যে বাংলাদেশকে দেখে মনে হয় যে এর কোনো বাধা তৈরি করে নাই বিনিয়োগের জন্য, কিন্তু এর সাথে কাজ করলে দেখা যায় যে অনেক বাধা। বাংলাদেশের বিজেপি বিগত 30 বছরে বেশিও করছে বাংলাদেশে যেন ফরেন কোম্পানিগুলো এসে R&D না করে। তার বিরুদ্ধে ক্ষতি কি? তখন পুরো মার্কেট লোকাল মার্কেটে কম্পিট করতেছে না, রাইট? আপনি যদি লোকাল মার্কেট টার্গেট করে একটা ইন্ডাস্ট্রি করেন, তাহলে আপনার মাথায় থাকবে যে চলো মার্কেট, তাহলে আমি তো এটা কোনো কম্পিটিশনে পড়বো, তাহলে আমি বিদেশে আসতে দিন না, আমরা ব্যবসা করি, আমরা প্রতিযোগী দেখাই, এটা নিয়ম, বাংলাদেশে নেই। বাট বিদেশি মানুষের প্রবলেম কি? R&D সেক্টর না, তারা চিন্তা করে যে আমি শ্রমিক করবো, তারা চিন্তা করে যে আমি কম্পিটিশন করে। একসময় কোনটা ছিল 2005-এর আগে, কোনটা ছিল মাল্টি ফ্যামিলি বিজনেসের আগে, সেই সময় একটা খুব বড় বিষয় ছিল যে কোনো মতেই শেষ করবে না, বিকজ এই দেশ থেকে কি পরিমাণ কোন বাইরে যাবে এটা একদম বিশাল পড়া। কিন্তু 2005-এ মাল্টি ফ্যামিলি যখন পুরো R&D কে ওপেন করে দিল, আপনি যে কোনো পরিমাণ যে কোনো দেশে পাঠাতে পারবেন, তখনও কিন্তু কোনো ধরনের সমস্যা থাকার কথা না। কিন্তু আমাকে মানুষের অল্প কয়েকটা R&D সেক্টর ইন্ডাস্ট্রি আছে যারা API, তাদের অ্যাকাউন্টের জন্য বলছে ভাই আমাদেরকে এই পারমিশন ওই পারমিশন যেটা নর্মাল ফ্যাক্টরি লাগে, সেগুলো হচ্ছে অসংখ্য কথা। এবং আন্তর্জাতিক রিপোর্টে আমি আরো দেখছি যে যেগুলো ট্রুলি প্রফিটেবল ইন্ডাস্ট্রি ওগুলোতে ঢুকতে দিন, এরকম কোথাও API কিন্তু সমস্যা নেই, বা ফার্মা, তারপরে আরো কিছু আছে এখানে ঢুকতেই দিবে না। সো এগুলো কিন্তু সব অসংখ্য বাধা, এগুলো কিন্তু কোথাও বইপত্রে লেখা নেই। এটাই বলছি যে বাংলাদেশ, আপনি যদি পেপার পত্রিকা দেখেন তাহলে আপনি দেখবেন যে ট্রুলি একটা দেশ সব সময় গিয়ে বিদেশে গিয়ে রোড শো করতেছে, বিনিয়োগ বোর্ডের কর্মকর্তারা পেপার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, ওয়ান স্টপ সার্ভিস করতেছে, বিশ্ব ব্যাংকের ডুইং বিজনেস ইন্ডেক্সে আমি 3 ভাগ আগাইছি, 5 ভাগ আগাইছি, রিয়ালিটি শুল্ক এবং অশুল্ক বাধা নিয়ে বিদেশি কোম্পানি এখানে আসে মোটর সুবিধা আমরা। এবং আমরা বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের চামড়া শিল্প। বাংলাদেশের চামড়া, বাংলাদেশের গরু চামড়া, এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট, বিকজ আমাদের গরুগুলো ছোট, সেই গরুগুলো ছোট হওয়ার কারণে গরুগুলোর চামড়ার টেক্সচার নাকি অনেক ভালো, এটা দিয়ে সবচেয়ে দামি জুতো হয়। কিন্তু দেখবেন 2013 সালের পরে নাইকি, অ্যাডিডাস সহ অসংখ্য কোম্পানি ভিয়েতনাম ইনভেস্টমেন্ট করছে বাংলাদেশে, কেউ একটা ইনভেস্টমেন্ট করেনি। আপনি দেখবেন এই যে চায়না থেকে যখন একটা বৈশ্বিক চাপে আমেরিকানরা যখন চায়না থেকে পলিসি করলো চায়না থেকে বিনিয়োগ সরাইতে, তখন বিনিয়োগ চলে গেছে ভিয়েতনামে, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, ইন্ডিয়াতে, কিন্তু বাংলাদেশে একটা আসেনি। And that's truly because our industrial policy is not export oriented না। অনেক ইস্যু আছে, আমি যা বলছি এটা পারে অনেক ইস্যু আছে, বাট আমি যেগুলো বলছি ওগুলো মেইন ইস্যু। So now how agriculture rights connected with fascism. So industrial policy and fascism is because Malaysia fascist যে সরকারটা বিগত 15 বছরে ছিল, তার একটা মেজর ইস্যু ছিল যে তার পলিসি ছিল আমার মাঝারি সাইজের কোম্পানিগুলোকে ভেঙে কিছু অলিগার্ড করে তুলতে হবে, যে অলিগার্ড গুলো আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্টিভ সময়কে চালাই হচ্ছে আমাদের মেগা গ্রুপ। মেগা গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, আমার মনে হয় সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। তাদের মার্কেট পোর্টফোলিও রাখি $2 billion if I'm not mistaken. So basically, মেগা গ্রুপের আপনি বলতে পারেন যে শুধুমাত্র FMCG তে কাজ করে, বাট ট্রুলি মেগা গ্রুপকে যদি বড় করে, মেগা গ্রুপকে যদি কম্পিট করতে না দিতে হয়, তাহলে মেগা গ্রুপকে যে প্রোটেকশন দেওয়া হবে
এই প্রোটেকশনের এগেইনস্টে মেঘনা হোক সময় টিভি চালানো। এই সময় টিভি সাংবাদিকদেরকে টাকা পয়সা দিলাম, তারা এই ফ্যাসিজমের সাংস্কৃতিক কালারটা তৈরি করবে। সো এভাবে করে শুধুমাত্র মেঘনা বসুন্ধরা শুরু করে আপনি আরো যে এনিথিং আমরা লোকাল প্রোডাক্ট ইউজ করি, এগুলো দেখবেন আগে ছিল মাঝারি সাইজের কোম্পানি, এখন সব কিছুই বড় বড় কিছু কোম্পানি হাতে পক্ষে রেখে হয়েছে। সো এটাই অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল পলিসির সাথে আমাদের ফ্যাসিজমের কানেকশন। তারা ডিউটি সাপোর্ট পায়, কিন্তু সাপোর্ট এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারছি, জিয়ার আপনি কি বলতেছেন এই ইন্ডাস্ট্রি গুলো বুঝলেন না সাপোর্ট, কিন্তু মাঝারি সাইজের ছোট সাইজের কোম্পানি কিন্তু সাপোর্ট পায়, তাহলে এটা কি এদেরকে সাপোর্ট দেওয়া অনেকে কেমন হবে? আমি আগে ক্রিটিক্যালি বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে না, দুইটা হয় না। কেন আপনি একই সাথে নাইকি এবং এডিডাসকে বাংলাদেশে আনবেন, আবার একই সাথে আপনি ওই যে আপনার বসুন্ধরার টিস্যুতে আপনি এই 80%, 70%, 80% ডিউটি সাপোর্ট দিবেন? হবে না। বিকজ আপনি ট্রেড এগ্রিমেন্ট করতে পারবেন না। আপনি যদি ট্রেড এগ্রিমেন্ট করতে না পারেন, তাহলে বৈশ্বিক নাইকি এডিডাস এখানে আসবে না। এবং আমার ভিউ যেটা, আমি যে কোনো একটা পার্সোনাল স্ট্যান্ড দিচ্ছি অ্যাজ এন ইকোনমিস্ট, চাকর করার ইকোনমিস্ট, যে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের জনসম্পদ। আমাদের 40 কোটি মানুষ বেকার। কি বলে যে আমাদের 6% লোক বেকার? আমাদের কোটি কোটি মানুষ বেকার। সো এই বেকারত্বকে যদি আপনার প্রোডাক্টিভ করতে হয়, আপনাকে এমপ্লয়মেন্ট করতে হবে, আপনাকে এখানে প্রচুর বৈদেশিক বিনিয়োগ থাকতে হবে। বিকজ একটা বিনিয়োগ সবার প্রথমে কিন্তু একটা নলেজ ইস্যু, একটা কমপ্লেক্স নলেজ ইস্যু। এবং কমপ্লেক্স নলেজ আমি আপনি কমন্স দিয়ে বানাতে পারবো না। এটার জন্য আপনাকে ওই বৈশ্বিক পুঁজির বড় বড় সংস্থাগুলোকেই লাগবে, যারা জানে কমপ্লেক্স নলেজকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনি যখন কমপ্লেক্স নলেজ অ্যাপ্লাই করবেন, আপনি ওই সময় এরকম থেকে আপনার ম্যানেজার ঢুকবে 100টা, ওই ম্যানেজার গুলো শিখবে কিভাবে কমপ্লেক্স নলেজকে প্রয়োগ করতে হয়, ওইটা থেকে সে গড়ে ছোট একটা কোম্পানি করবে। আপনি দেখেন বাংলাদেশে বর্তমানে ব্যাংকিং সেক্টরে 70% শিওর এনজেড ইংরেজের প্রোডাক্ট, 70% শিওর। কেন? বিকজ তারা এনজেড ইংরেজের কমপ্লেক্স নলেজটা কিন্তু তারা শিখছে। আপনি দেখেন বাংলাদেশের আর&ডি সেক্টরে অসংখ্য মার্চেন্ডাইজার, সিনিয়র ম্যানেজার একসময় ইয়েতে কাজ করছে, চিটাঙের যে বড় ইয়েটা আছে ওনার হয়ে গেছে। কেন? কমপ্লেক্স নলেজ ভাই কমন্স দিয়ে শেখা যায় না। সো এই কারণে প্রয়োজন হয় বৈশ্বিক বিনিয়োগ, শুধুমাত্র বিনিয়োগ না, শুধুমাত্র গিয়ে আপনার এখানে গিয়ে আপনার এমপ্লয়মেন্ট করে সঞ্চয় বাড়াবে না। যে লোকটা এখানে যদি একটা চিপ ইন্ডাস্ট্রি হয়, সে চিপ ইন্ডাস্ট্রিতে সে কাজ শিখে সে একটা ব্রিলিয়ান্ট ছেলে বেরোয়, সেখানে চিপ ইন্ডাস্ট্রি করতে পারে। সো আপনার নলেজ লাগবে, নলেজ ছাড়া সেই কারণে আপনি ডিউটি প্রোটেকশন বাড়ায় শুধুমাত্র বসুন্ধরা এবং আপনার এই কি বলে এটা এই সময় টিভির মালিক বা অন্যান্য কোম্পানিকে আপনি প্রোটেকশন দেয়া, ইভেন মাঝারি সাইজের কোম্পানিকে প্রোটেকশন দেয়া, আপনি লোকাল ইন্ডাস্ট্রি করবেন, কিন্তু একজন থাকতে চান। বাংলাদেশের মতো দেশে ট্রু ইউনিক ট্রু ব্যক্তি আছে, যেটার জন্য আপনাকে এগুলো ভাঙতে হবে। এবং এইটার আরেকটা অ্যাসপেক্ট আমি আসবো ফ্যাসিজমের সাথে কানেকশনে। সো এই যে ডিউটি প্রোটেকশন, এটা একটা ইন্টারেস্টিং আছে। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে এই যে ডিউটিটা বেশি, এটা কিন্তু ধরা যায় না। কেন? আপনি যদি শুনে আমাদের ডিউটি রেট দেখেন, এটা একটা বাউন্ডারির পর একটা জিনিস আছে, তাতে দেখা যায় আমাদের ডিউটিটা কম। সো আন্তর্জাতিক যখন কম্পারিজন করা হয়, তখন দেখা যায় যে আসলে বাংলাদেশের ডিউটি এত বেশি কিছু না। ফলে ওই যে আমি শুরুতে অর্থনীতিবিদদের সাথে একটা দূরত্ব তৈরি করে আলোচনা সম্পর্ক করলাম, তারা আমার সাথে যেমন আমার সাথে আলাপ ব্যবহার অর্থনীতিতে আমাকে রোজ বলবো, তারা বলে আমাদের বাউন্ডারি তো কম, তুমি কি করো দিয়া যে আমাদের ডিউটি অনেক বেশি। বিকজ সরকার যে অসংখ্য একটা নিয়ম তৈরি করে আসছে, সরকার একটা জিনিস তৈরি করছে, এটাকে বলে ভ্যালুয়েশন রেট। সো আপনি যদি কথা একটা কলম আমদানি করতে চান, এটা ডিউটি 15%, কিন্তু ভ্যালুয়েশন বাংলায় আসছে 50 টাকা। এটার দাম থাকবে 5 টাকা, কিন্তু এটা হচ্ছে ভ্যালুয়েশন 50 টাকার উপরে ডিউটি ভ্যালুয়েশন হবে। ফলে ইভেন্চুয়ালি
সো এগুলো এইসব যে চিন্তা বুদ্ধি বাংলাদেশের সরকার এটা শিখছে, এটা ওরা চিন্তা করতে পারে না। আমাদের এই জিনিয়াসটা যদি চললে আমাদের ইনভেস্টিগেশনে ব্যবহার হতো, এসব চিন্তা বুদ্ধি পাবে বুদ্ধিগুলো তাহলে আমরা চলে আগে যেত। সো আমি বলছি যে কিভাবে অলিগার্করা বেনিফিট হয়, স্টেট কিভাবে বেনিফিট হয় এই, এবং এটা ফ্যাসিস্ট নেটওয়ার্ক হিসেবে কানেকশনের একটা ইস্যু। সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের যুদ্ধে 40% আসে আমদানি শুল্ক থেকে, বা আমদানির সময় ভ্যাটের নামে যেটা ওনার একটা নাম দিচ্ছে সেটা হচ্ছে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এবং একই সাথে এসডিও। সো আপনি যে কোনো জিনিস আমদানি করেন 35 থেকে 50% নিচে বাংলাদেশের কোনো ধরনের মানে আমদানি পর্যায়ে, এটা আপনি নাম চাইতেন, আপনি ফ্যাট বলেন, আমদানি শুল্ক বলেন, এসডি বলেন, 35 বা 40% নিচে কোনো জিনিস আমদানি করা যায় না। এইটার ফলে বাংলাদেশ সরকারের যে আয়, এটা কিন্তু হাইলি ডিপেন্ডেন্ট অন দিস ইম্পোর্ট। যে আমদানি পর্যায়ে যে শুল্কটা কেটে রাখতে পারে, এটা তো আর কেটেই রাখতে পারে, এটা না দিয়ে আপনি সরে দিতে পারবেন না। অনেক লোক চলে যাচ্ছে, লেকচারটা খুব খারাপ হচ্ছে, শর্ট খুবই লম্বা হয়ে যাচ্ছে। বললাম যে স্টেট এভাবে বেনিফিটেড হয়, এবং এটার সাথে ফ্যাসিজমের একটা কানেকশন রয়েছে। আপনি যেহেতু স্টেট আপনার আমদানি শুল্কের উপর নির্ভরশীল, ফলে কিন্তু এই স্টেট চাইলে আপনার আমদানি শুল্ক কমাতে দিবে না। এই সরকার বা এই ব্যুরোক্রেসি তারা কিন্তু এই আমদানি শুল্কের উপর ডিপেন্ডেন্ট। এবং যে পরিণতি, যেটা হচ্ছে আমার আলোচনার থেকে সবচেয়ে বড় টেক হবে, এটার পরিণতি হচ্ছে যে আমাদের কস্ট অফ লিভিং, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেড়ে গেছে, এবং বাংলাদেশ রাষ্ট্র আনকম্পিটিটিভ হয়ে গেছে। আমি আবার বলি, এই যে আমাদের ডিউটি বাড়ানো হচ্ছে, এই যে আমাদের ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিকে অত্যন্ত হাই প্রোটেকশনের মাধ্যমে প্রোটেক্ট করা হয়েছে। আমি একটা প্রোটেকশন রেট করে একটা জিনিস আছে, আমি ওয়ার্ল্ড ব্যাংকের একজন রিসার্চার একটা ইয়ে দেখছিলাম যে বাংলাদেশের লোকাল সাইকেলের প্রোটেকশন রেট প্রায় 250%। এই লোকাল সাইকেল যেটা বাংলাদেশে আপনি কিনেন, এটা 250% প্রোটেকশন না দিলে বিদেশি সাইকেলের সাথে কম্পিটিটিভ হবে না। এবং চুরি, আমার ধারণা আজকে যদি কেউ আমরা একটা অ্যাডাল্টের বড়দের চালানো একটা সাইকেল কিনে, আমার ধারণা 12,000 টাকার নিচে নাই, রাইট? আই থিঙ্ক সো। এটার দাম 3,000 টাকা না, 4,000 টাকা না আমদানি পর্যায়ে গিয়ে, কিন্তু ওই যে প্রোটেকশনটা দিতে হয়। সো এর ফল যেটা হয়েছে, সবকিছুই যেটা আমাদের এখানে ইম্পোর্ট সাবস্টিটিউশন করতে গিয়ে এটা কস্টটা বাড়ায় ফেলা হয়েছে, ফলে আমরাও যে এরকম সাফারিং আছি, আমাদের ইনফ্লেশন অনেক হাই। এট দ্য সেম টাইম আপনি বাংলাদেশে এখন যাই বানান না কেন, আপনার সেটা কস্ট অনেক বেশি পড়ে। আমাদের কস্ট বিজনেস সিগনিফিকেন্টলি হাই। এনিথিং যেটা আপনি বাংলাদেশে বানাবেন, ইন্ডিয়াতে সেটা আপনি 30% কম দামে বানাইতে পারবেন, চায়নাতে 50% to 100% কম দামে বানাইতে পারবেন। এটাও কিন্তু সেটা আমি বললাম যে আমদানি প্রতিস্থাপন শিল্পের পরিণতি। সো আমি বলছি, আমি আলোচনার শেষ করতে পারবো যে এটার পরিণতি হচ্ছে এই আমদানি রিপ্লেসমেন্ট শিল্পের পরিণতি হচ্ছে যে আপনার পৃথিবীর কোন মেজর অ্যাসোসিয়েশনের সাথে আপনি কোন চুক্তি করতে পারবেন না। আমাদের আসিয়ানের সাথে কোন চুক্তি, চায়নার একটা অ্যাসোসিয়েশন আছে, আমি নামটা মনে পড়ছে না, সেখানে চায়নার ইনফ্লুয়েন্সে থাকে সকল দেশ ওই বাণিজ্য চুক্তির মধ্যে আছে, বাংলাদেশ নাই। বাংলাদেশ ভারতের সাথে ভারতের সাথে একটা চুক্তি মনে করছে, বাংলাদেশ খুব মাইনর কিছু দেশের সাথে চুক্তি করতেছে। ইউরা এই ধরনের দেশগুলোর বিষয়টা আলাদা, তারা বাংলাদেশের সাথে এমন কিছু নেয় না যেটার ফলে তাদের দেশের প্রভাব পড়ে। ফলে ইউ আমাদেরকে দিয়ে দেয় এভরিথিং বাট আর্মস, আমেরিকার সাথে হইতে পারে, কিন্তু আপনার আমাদের ইমার্জিং ইকোনমিক্স এর কোনো দেশের সাথে আপনি চুক্তি করতে পারবেন না, বিকজ তারা আপনার কাছে চাইবে। তারা আপনাকে বলবে না তুমি সাইকেলে
তুমি আমার 2,500 টাকা সাইকেল তুমি 11,000 টাকা বেচো, তুমি কিছুটা কমাও, কিছুটা কমাইলে আমি তোমার সাথে চুক্তি করতে পারবো যাতে তুমি তাহলে আমার দেশে তোমার জিনিস বেচতে পারো। এবং সেটা যদি পসিবল না হয় তাহলে কিন্তু কিছু জায়গাতে হয়তো বা আপনি কিছু এফডিআই পাবেন, তাও পাবেন না। আপনি যদি পিছনে আপনার একটা এফডিআই আনতে হয় নাইকি বা আছে, তার সাথে কিন্তু ভিয়েতনামের চুক্তি থাকতে হবে, ইন্ডিয়ান চুক্তি থাকতে হবে। সে বলবো আমি যে তোমার ইনভেস্টমেন্ট করবো এখান থেকে তো নিয়ে আমি বেচার সময় গিয়ে আমার ভিয়েতনাম সাথে তোমার কোনো ফ্রি ট্রেড চুক্তি নেই, ইন্ডিয়ার সাথে চুক্তি আমি বেচতে পারবো না। সো ইউজুয়ালি তারা এই এফডিআই আসবে না। এবং ফলে আমরা বিগত 10 বছরে বা তার আগে কোন রিজন বাইলেটারাল অথবা মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনের সাথে চুক্তি করতে পারেনি। এবং যেটা আমি বললাম যে আপনি যখন এইভাবে আমদানি থেকে নিয়ে আসা অর্থের উপরে, শুল্কের উপরে পুরো স্টেট ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তখন আপনি এটা থেকে ভুলে বেরিয়ে আসতে পারবেন। কারণ আপনি যদি ভেঙে বেরিয়ে আসতে চান তুমি তো আপনার আয় কমে যাবে, আয় চলে গেলে আপনার ডেভেলপমেন্ট প্রজেক্ট কিভাবে চলবে, এখানকার আমাদের লাইফ কিভাবে চলবে। সিভিল এমন একটা জায়গা আমাদের বিগত 10 বছরের তারা এই সময়কাল আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেটা আমাদের আজকের আলোচনা যে বৈশ্বিক এর সাথে সম্পর্ক, বিশ্ব অর্থনীতিটা আমাদের হিসাব, যেটা আমি বলছি এটা ট্রুলি আমদানি রপ্তানি এই দুটো বছরে 90% কে আমরা স্মার্ট করতে পারবো। সেখানে গিয়ে আপনি কোন ধরনের এফডিআই বা বিনিয়োগের জায়গা তৈরি করতে পারবেন না। আপনার রপ্তানি, হ্যাঁ আপনি পারবেন স্লেভ ট্রেডিং এর মাধ্যমে, আমাদের বিষয় পর স্লেভ ট্রেডিং। আপনি বলুন যে ইন্ডিয়া কেন বাংলাদেশ থেকে বেশি রপ্তানি করতে পারে না, পাকিস্তান কেন পারে না, জানেন? ওরা ওদের দেশের মানুষ কিভাবে স্লেভের মতো ট্রিটের উপর দেয় না। এত ল্যাক্স গ্লোবাল পলিসি পৃথিবীর কোথাও নয়, ইন্ডিয়াতেও নেই, পাকিস্তানেও নেই। ফলে আমরা পারি ওই যে গ্রামের কিশোরীরা যারা 14 বছর পরে তাদের পুরুষতান্ত্রিক গ্রামের ক্ষমতা কাঠামো থেকে বাইরে আসতে চায়, ওই ফ্রিডমটাকে আমরা এক্সপ্লয়েট করি 7-8 বছর। আপনি দেখবেন গ্রামের হিসেবে 25 বছর পক্ষে কাজ করে না, বা সর্বোচ্চ আপনি 30 বছর। কেন গ্রামের শিল্প আজকে আমাদের 25 বছর হয়ে গেছে, কিন্তু 50 বছরের কর্মী নাই। বিকজ ওই যে 10 বছরের লাইফের প্রাণ শক্তিটাকে এখানে আমরা চুষে নিই। So that is the consequence of change. যে আমরা সঙ্গে কম্পিটিটিভ একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি করতে পারি নাই। আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে যে গ্রামের কিশোরীদের আপনারটা কিছু শেখে না। সো এগুলো আমি একটু বিপদে আছি, সেই জিয়াসিন বলবো জিয়াসের কোনো সলিউশন দিতে পারে না, প্রবলেম কথা বলে। আসলে আমি যে প্রবলেমের কথা বলি সে কমপ্লেক্স প্রবলেম, এগুলো কোনো ইজি সলিউশন নাই যে আমি প্রপারলি করতে 1, 2, 3 সলিউশন না। বিকজ এগুলো অনেক ডিপ রুটেড এই প্রবলেমকে অ্যাকুমুলেটের মাধ্যমে এটাকে লেয়ারে লেয়ারে ডিকনস্ট্রাক্ট করতে হবে। বাট স্টিল আমাদের যেটা করছেন আমাদের একটা বিপদে ফেলাই দিচ্ছেন, আমাদের বিপদে ফেলাই দিচ্ছেন নিতে হবে গিয়ে সেটাও নিতে হবে। সো আমি যেটা বলবো, যেটা কারণে আমি শুরুতে বলছিলাম যে অর্থনীতিবিদরা যদি আমার আলাপটা শুনেন আমাকে আয়না করে পাঠাবে অথবা দেশ ছাড়ে দিয়ে সিনা সাহেবের মতো নিলে তুলে পাঠিয়ে দেবে, আমি সরকারের কথা শুনতে ছাত্ররা বলতে তাহলে আমার চাকরি করি, আমি কোটার জন্য আন্দোলন করে বাংলাদেশকে স্বাধীন করলাম। আমার কনক্লুশন তাই, আমি অনেস্ট। যেহেতু আমার কেউ শুনবে না, আমার অনেস্ট হতে কোনো সমস্যা নেই, আমার পলিসি কেউ শুনবে না, আমি অনেস্ট হতে পারি। সেটা হচ্ছে যে মানুষ সরকার বাজেট করতে হবে। বাংলাদেশ সরকারের প্রত্যেকটা আইটেমে ওইসব শুল্ক এবং অশুল্ক বাধা মিলে যে জটিল ইন্ডিয়ার সাথে সমান করতে হবে। আমার বেঞ্চমার্ক ইন্ডিয়া, একটা শোষণমূলক রাষ্ট্র, ইন্ডিয়া যদি পায় আমি কেন পাবো না? আমি চায়না ভিয়েতনামের কথা বললাম না, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের মধ্যে সিমিলার প্রবলেম। আমার অনুপ্রাণটা অনেক গভীর, ইন্ডিয়াতে কিন্তু এগিয়ে তাদের পোটেনশিয়াল মধ্যে আসছে না। এক্স্যাক্টলি আমি যে প্রবলেমটা করতেছি সেটার প্রবলেম তাদের আসতেছে, আমরা একেবারেই আসতেছে না। সো দ্যাটস মাই সলিউশন, যে আপনার প্রত্যেকটা আইটেমে আপনি শুল্ক এবং অশুল্ক বাধা
আপনাকে একটা কমিশন দিয়ে পরিমাপ করতে হবে, পরিমাপ করে আপনি ভারতের থেকে 1% বেশি দিতে হবে। তাহলে কি হবে জানেন, আপনার আমার প্রত্যেকটা আইটেমের খরচ কমবে, প্রমিস ইউ দিস। কিন্তু এটা একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট আছে, রাইট? বিকজ বাংলাদেশ সরকার যে খরচটা করে, এই খরচটাই কিন্তু আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, সরকার উপর নির্ভরশীল অনেকগুলো গোষ্ঠী জীবনযাত্রার উপর। ফলে ইমিডিয়েট থাকতে বলবো, কিন্তু লং টার্মে গিয়ে বা মিড টার্মে গিয়ে 3 to 5 years গিয়ে কিন্তু আমাদের সরকারের ব্যয় হ্রাস করা, এটার মাধ্যমে আমি ইন্ডাস্ট্রিয়াল পলিসি রাখো, ইম্পোর্ট সাবস্টিটিউশনের বদলে এক্সপোর্ট রেট করতে হবে। সেকেন্ডলি আমাদের ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ দিয়ে বলতে হবে তোমাকে আমি এত প্রোটেকশন দিতে পারবো না, সরি, আমার তো দায়, তুমি বেশি শিল্প তুমি করতেছো, কিন্তু তুমি তো আমার আরো বড় শিল্প বন্ধ করে রাখছো। সো আমি তোমাকে সামহাও একটা প্রোটেকশন দিব, অবশ্যই দিব, প্রোটেকশন দিতেই হবে। কিন্তু যা বয়স, যেসব ইন্ডাস্ট্রি বয়স 10 বছর 15 বছর 20 হয়ে গেছে, যেসব ইন্ডাস্ট্রি মালিককে অধিকার করছে, ওই পার তোমাকে আরো এফিসিয়েন্ট হতে হবে, তোমাকে আমি এত 200% 50% প্রোটেকশন দিতে হবে। এবং হার্ড প্রবলেম খুব খারাপ, অ্যাডভোকেট করছি না এখন, আপনার থেকে আমাদের কারেন্সিকে ট্রুলি মার্কেটে রেখে দিতে হবে। এই কনসিকুয়েন্স আমি হ্যাঁ দিস ইজ ইকুয়াল বল। আমি পলিটিক্যাল কোশ্চেন হিসেবে করতেছি, আমি বলছিলাম বাংলাদেশের কারেন্সি এখন মার্কেট রেটে ছিল না, পসিবল আসলে গোসল করতে হবে। কেন পসিবল না? বিকজ প্রাইভেট স্টুডেন্ট আমার মার্কেটকে নিয়ে আমাদের অর্থনীতি, আমার যে বললাম আমরা একটা কন্ট্রাকশনের ভিতর দিয়ে যাচ্ছি, আমাদের আমদানি কমে আসবে, ফলে এখন অ্যাকচুয়ালি এই ইয়েটাকে রিভার্স করা পসিবল। সো শুরুতে যদি মার্কেট রেট ছেড়ে দিই, এটা যে শকটা আসবে, এই শকটা ইকোনমিতে দুভাবে কাজ করবে। একটা হচ্ছে যে গ্যাস জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এখন আমি বিশ্বাস করি না কোনো পলিটিক্যাল নির্বাচিত সরকার না সে সাহসটা করতে পারবে, বাট ডিসকাস করছে যে এটা কনসিকুয়েন্স শর্ট টার্মে একটা খারাপ হলো, কিন্তু পরবর্তীতে যখন আপনার যখন ওই আপনার এফএক্স রেটকে মার্কেট রেটে ছাড়া দেওয়ার সাথে সাথে আপনি সরকারের আপনার যদি করে নিয়ে আসতেছেন, দুইটা একসাথে করতেছেন, তখন কিন্তু আপনার কষ্ট করে আসতেছে, ওটা কিন্তু আবার আপনার অর্থনীতিতে আপনার ইনফ্লেশন একটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে কাজ করবে, একটা ইফেক্ট করবে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। আমি কোনটা সলিউশন বললাম, আমি সলিউশন বলবো না, আমি তিনটা হাইপোথেটিক্যাল আলোচনা করলাম যেগুলো আরো ডিপে গিয়ে এক্সপ্লোর করা উচিত। সেটা হচ্ছে গিয়ে এক, আমাদের অর্থনৈতিক আউটলুক, আমাদেরকে এই যে ভান করা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা রিয়েলিটি ফরওয়ার্ড অফ ইনকাম রুটস গিয়ে এটা একটা ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটাকে তুলনা করবে। তুলনা চাইলে গিয়ে কি করতে পারে, হাইকোর্টে গিয়ে করতে পারে বিচারপতি বা তুলনা সব পারে। তরুণদের করবো যে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি চেঞ্জ করতে হবে, at the same time আমাদের সরকারের সাইজ কমাতে হবে, সরকারের সাইজ কমানো হবে, সাইজ কমিয়ে in a sense that আমাদের আমদানি শুল্ক at least ইন্ডিয়ান রেটে নিয়ে যেতে হবে, শুল্ক এবং অশুল্ক দুইটা মিলাই। এবং থার্ড হইতেছে যে এফএক্স রেটকে আমাদের এটা যে ভ্যালু যেটা আমাদের হওয়ার কথা, ট্রু ভ্যালু যেটা কারেক্ট হচ্ছে যে নিয়ে যেতে হবে। সো দ্যাটস নট দিস, সেটা আমার আলোচনা এখানে শেষ। সো আমি স্টাডি ফোরামকে ধন্যবাদ জানাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি এই জায়গায় আগে একবার আসছিলাম এবং এই জায়গাগুলোর একটা সুবিধা কি বিকজ আমি যখন 2018-তে আসছিলাম এবং এই বছর যখন কোটা আন্দোলন হলো, তারপরে যারা ফিলোসফিতে কানসার্টের নাম চিনি না, ওদের নাম সার্চ করে দেখেছে সামথিং ভাই ওদের সবাইকে নিয়ে আমার সাথে বাইরে আড্ডা দিয়েছিল। So that's the important যে আমরা এখানে জিনিসগুলো মিশি গল্প করি। আপনি জানেন না আপনার ফার্স্ট ইয়ারে বসে আছে আজকে 10 বছর পরে বাংলাদেশের রাষ্ট্রপতি হোক, ঘোষণা বাইকের অঙ্গীকার হোক না, so it's good to connect with each other. Anyway, thank you এখানে দাওয়াত দেওয়ার জন্য।
সামহাও আমি কথা বললে আমার ঠিক একটা কমে আসে, আমি তো শুরুতে খারাপ লাগছিল, বলতে বলতে চলে গেছে, নেমে যায় আসলে তখন। তো ভালো হয়েছে, ভালো হাফিজ।